হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আর একটি নতুন এসএসসি এমটিএস এর ক্লাস নিয়ে, যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন। সম্পূর্ণ বিগত বছরের কোশ্চেনগুলো রয়েছে এখানে। তো তোমরা বলছো যে সিলেবাস অনুযায়ী, মানে একের পর এক চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাতে, তো সেভাবেও ক্লাস আমি তোমাদের দেবো। ঠিক আছে, এখন ক্লাসগুলো যেগুলো করাচ্ছি 50টা করে কোশ্চেন, তো এগুলো করে নাও। এগুলো কমপ্লিট হলে আমি তোমাদের জন্য আবারও কিন্তু একটার পর একটা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, যে সকল ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন মাস্ট আসে, সেই সকল কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। তো দেখো, চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেনে কি রয়েছে। একটি প্রতিবিম্ব যা পর্দায় প্রতিফলিত হয় না তাকে ড্যাশ বলে। পর্দায় যেহেতু প্রতিফলিত হয় না, তাকে বলা হয় অসৎ বিম্ব বলা হয়। ঠিক আছে, সৎ বিম্ব পর্দায় প্রতিফলিত হয়। তারপরে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতরত্ন পুরস্কৃত প্রথম সঙ্গীত শিল্পী? ভারতরত্ন পুরস্কৃত প্রথম সঙ্গীত শিল্পীকে হচ্ছে এম.এস. সুব্বলক্ষ্মী। এরপরে রাজনীতি বিষয়ক গ্রন্থ অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কে লিখেছিলেন? না, অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য। পাণ্ডবদের সঙ্গম রাজবংশের রাজধানী ছিল মাদুরাই। বৌদ্ধ স্থাপত্যের ক্ষেত্রে চৈত্য বলতে কী বোঝায়? বৌদ্ধ স্থাপত্যের ক্ষেত্রে চৈত্য বলতে বোঝায় প্রার্থনা কক্ষ। গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট এবং পাল রাজবংশের শাসকরা ড্যাশ নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করেছিল। কি নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করেছিল? হচ্ছে কনৌজ। গুর্জর প্রতিহার, রাজকূট এবং পাল রাজবংশের শাসকরা কনৌজ নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করেছিল। একজন ব্যক্তি ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার যোগ্য হওয়ার জন্য তার বয়স কত বছর হতে হবে? তো উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স হতে হবে। ভারতে রাস্তাগুলিকে তাদের ক্ষমতা অনুযায়ী শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ভারতের যে রাস্তাগুলো রয়েছে, তো এই রাস্তাগুলোকে 6টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। 6টা শ্রেণী কী কী? একটা হচ্ছে গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়ে, তারপরে আছে জাতীয় মহাসড়ক, রাজ্য মহাসড়ক, জেলা সড়ক, বর্ডার রোডস, আর হচ্ছে অন্যান্য রাস্তা যেগুলো আছে সেগুলো। ওটা এই 6টা ভাগে ভাগ রয়েছে। তারপরে দেখো, পণ্ডিত বিরজু মহারাজ, খুবই ইম্পর্টেন্ট নাম, বারবার তোমরা ক্লাসে শুনেছো। তো নিম্নলিখিত কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? না, ইনি হয়েছেন পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন 1964 সালে। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভূষিত হয়েছিলেন। পদ্মবিভূষণ 1986-তে পেয়েছিলেন। এছাড়া শ্রীকৃষ্ণ গণসভা কর্তৃক নিত্য চূড়ামণি পুরস্কার পেয়েছিলেন, কালিদাস সম্মান পেয়েছিলেন, লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছিলেন। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা পুরস্কার পেয়েছেন কে? পণ্ডিত বিরজু মহারাজ। তারপরে দেখো, মুদ্রা, MUDRA, মুদ্রা যোজনা, এম বলতে কী বোঝায়? এই মুদ্রা যোজনার এম বলতে বোঝায় কি? দেখো, এম বলতে হচ্ছে যে মাইক্রো। মুদ্রার ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রেফিনেন্সি এজেন্সি। এটা হচ্ছে মুদ্রার ফুল ফর্ম। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে? ঝিঝিয়া। ঝিঝিয়া হলো বিহারের একটি বিখ্যাত লোকনৃত্য। তাহলে ঝিঝিয়া নৃত্য এটা কোথাকার? বিহারের, এবং এটি পৌরাণিক শহর মিথিলায় পরিবেশিত হয়। তো এই নৃত্য শুধুমাত্র মহিলারাই প্রদর্শন করেন। সম্পূর্ণ নবরাত্রি অর্থাৎ 9টি রাতের এই উৎসবটি দেবীর 3টি স্বরূপ। সেই 3টি স্বরূপ কী কী? যার আরাধনার উদ্দেশ্যে পালিত হয় এই ঝিঝিয়া নৃত্যটি হচ্ছে 3টে রূপ হচ্ছে লক্ষ্মী, পার্বতী আর সরস্বতী। 3টে রূপ রয়েছে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেস 1929 সালে ড্যাশের সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করেছিল। 1929 সালে জওহরলাল নেহরুর সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করেছিল। এরপরে নিচের কোন দেবতা বা দেবী উড়িষ্যার পুরীর রথযাত্রা উৎসবের সাথে যুক্ত নয় বলেছে। দেখো আবারও যে উড়িষ্যার রথযাত্রা, তাই আমরা কি জানি পুরীর মন্দির কি কি? একটা হচ্ছে জগন্নাথ, বলরাম আর হচ্ছে সুভদ্রা, তাই তো? 3টে নাম দেখতে পাচ্ছ পরপর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাহলে যেটা রয়েছে ভগবান শিব, এটা কিন্তু পুরীর রথযাত্রা উৎসবের সাথে যুক্ত নয়। তারপরে দেখো, নিচের কোন স্তরটি পৃথিবীর বায়ুমণ্ডলীয় স্তরগুলির মধ্যে একটি নয়?
বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, ধরো আমরা প্রথমে যেটা রয়েছে আমরা কি টপোস্ফিয়ারে রয়েছি, টপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো এদের মধ্যে এই যে এন্ডোস্ফিয়ার কিন্তু এটা নয়। তাহলে অপশান নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। এরপরে 15 নম্বর, ড্যাশ তার বই দ্য অরিজিন অফ স্পিসিসে বিবর্তনের ধারণা বর্ণনা করেছেন। অরিজিন অফ স্পিসিস এটা কার বই? এটা হচ্ছে তোমরা বিজ্ঞানে পড়েছো চার্লস ডারউইনের লেখা একটি বই। তারপরে দেখো ভারতের সংবিধান ড্যাশ সালে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। আমাদের ভারতের যে সংবিধান সেটা কত সালে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? না হচ্ছে 1900 কবে? 1949 সালে। তারপরে ভারতের 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং স্বাক্ষরিত হয়েছিল, এবং 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়, যা সংবিধান প্রবর্তনের তারিখ, তাই কি না? এই জন্য 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি না কেন? ওই দিন আমাদের এই সংবিধান কার্যকর হয়েছিল। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, এস এগেন্স ওয়ার্ডস ড্যাশের একটি আত্মজীবনী। এটা হচ্ছে সানিয়া মির্জার একটি আত্মজীবনী। এছাড়া মেরিকমের আত্মজীবনী মনে রাখো, আনব্রেকেবল আর সচিন তেন্ডুলকারের প্লেয়িং ইট মি ওয়ে। এরপর দেখো নিম্নলিখিত কে প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন প্রথম সঙ্গীত শিল্পী, যিনি হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর। তারপরে দেখো নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটির আয়রন শোষণকে প্রভাবিত করে? ভিটামিন সি। এরপরে 20 নম্বর কোশ্চেন, প্রখ্যাত রাজস্থানী লোকনৃত্য শিল্পী গুলাব ও সাপেরা তাহলে রাজস্থানী লোকনৃত্য শিল্পী। তো ড্যাশ নৃত্যের স্বনামধন্য শিল্পী, কোন নৃত্যের স্বনামধন্য শিল্পী? না হচ্ছে কালবেলিয়া নৃত্যের স্বনামধন্য শিল্পী। এরপরে ছট পূজার সময় কোন দেবতার পূজা করা হয়? ছট পূজার সময় ভগবান সূর্য দেবতার পূজা করা হয়ে থাকে। তারপরে টমেটোতে প্রধানত কোন অ্যাসিড থাকে? টমেটোতে থাকে টার্টারিক অ্যাসিড, নাকি টার্টারিক অ্যাসিড ঠিক বললাম? নিশ্চয়ই না, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড থাকে, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, তাই তো? তারপরে দেখো 23 নম্বরে, ড্যাশ আধুনিক পর্যায় সারণীর জনক কে? মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ। তারপরে দেখো 24 নম্বর, পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত। পৃথিবীর গভীরতম স্থান কি? মারিয়ানা খাত। এটি কোথায় রয়েছে? না, এটা রয়েছে প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত পৃথিবীর কিন্তু গভীরতম স্থান। ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো ভারতের ড্যাশ রাজ্যের মধ্য দিয়ে যায়? কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে এই প্রমাণ দ্রাঘিমারেখা? যেটা গিয়েছে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গিয়েছে, যা গিনিস গড় সময়ের থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে দিয়ে যায়, যেমন যেগুলো হচ্ছে মনে রাখো ভালো করে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রাজ্যগুলো ভালো করে মনে রাখো। তারপর দেখো 26 নম্বর, কোন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত? হচ্ছে তিজন বাই পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত। ভগৎ সিং, সুখদেব আর হচ্ছে রাজগুরু, এদেরকে একসঙ্গে ফাঁসি দেওয়া হয়েছিল। তো সেটা কত তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল? 23শে মার্চ 1931 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে দেখো 28 নম্বর কোশ্চেন, রঙ্গরাজন কমিটি ড্যাশের সাথে যুক্ত? কিসের সাথে যুক্ত? না হচ্ছে দারিদ্র্যের অনুমান করার জন্যই কিন্তু এই রঙ্গরাজন কমিটিটা গঠন করা হয়েছিল। তারপরে দেখো 1918 সালে মহাত্মা গান্ধীর সফলভাবে ড্যাশের ধর্মঘটের নেতৃত্ব দেন। কিসের ধর্মঘট? 1918 সালে যে ধর্মঘট সেটা হচ্ছে মিল শ্রমিকদের ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে 30 নম্বর, বিখ্যাত ধামেক স্তূপ নিচের কোন রাজ্যে অবস্থিত? ধামেক স্তূপ এটা রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে। তারপরে 31 নম্বর, একটি রাজ্যের বিধান পরিষদের সদস্যের সংখ্যা রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার ড্যাশের বেশি হবে না। একটি রাজ্যের বিধান পরিষদের সদস্যের সংখ্যা রাজ্যের বিধানসভার মোট সংখ্যার 1/3 বেশি হবে না, 1/3 অংশের বেশি হবে না। 32 নম্বর, বিহারের রামপুরবাতে পাওয়া মৌর্য স্তূপের অংশ ছিল রামপুরবা 60টি। তো এখন সেটিকে ড্যাশে স্থাপন করা হয়েছে। সেটা এখন কোথায় স্থাপন করা হয়েছে? রাষ্ট্রপতি ভবনে স্থাপন করা হয়েছে।
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত, এটা মনে রাখবে। আর সরোজিনী নাইডু 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টির সভাপতি নির্বাচিত হন। এই পদটি গ্রহণকারী প্রথম ভারতীয় মহিলা। যদি ভারতীয় মহিলা বলে তখন কিন্তু সরোজিনী নাইডু, যদি না ভারতীয় বলে তখন কিন্তু তাহলে অ্যানি বেসান্ত হয়ে যাবে। এগুলো একটু গোলমাল হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে দেখো 34 নম্বর, রাতওয়াড়া। রাতওয়াড়া যারা ড্যাশ রাজ্যে বাস করে হোলি রঙের উৎসব উপলক্ষে রাতওয়া নৃত্য করে। রাতওয়ারা রাতওয়া নৃত্য করে। কোন রাজ্যে বাস করে? না, এরা বসবাস করে গুজরাটে রয়েছে। এরপরে রুক্মিণী দেবী অরুণডালে। রুক্মিণী দেবী অরুণডালে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তো ইনি ছিলেন ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ছিলেন। তারপরে মান্না দে। মান্না দে ড্যাশ ক্ষেত্রে ভারতের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন? বলো। মান্না দে খুবই বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী, জানি না, যার গানে আমরা কিন্তু খুবই মুগ্ধ। যেসব গান মানে নতুন নতুন এখন অনেক গান বেরোয়, যেখানে মানে কিছুদিন চলার পরে সেগুলো বন্ধ হয়ে যায়, সেগুলোকে আর শুনতে পাওয়া যায় না। কিন্তু এই মান্না দে, কিশোর কুমার, কুমার শানু, বিভিন্ন যে শিল্পীগুলো রয়েছে বিখ্যাত বিখ্যাত শিল্পী, যাদের গান কিন্তু এখনও আমরা শুনলেই মুগ্ধ হয়ে পড়ি। তারপর দেখো 37 নম্বর কোশ্চেন, আজমির শরীফ নিচের কোন সুফি সাধকের মাজার? আজমির শরীফ এটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। তারপরে কার আত্মজীবনী? এগেন্স্ট ওয়ার্ডস, এটা কার আত্মজীবনী শিরোনাম? না হচ্ছে এটা সানিয়া মির্জা। তারপরে দেখো সাইনা নেহওয়ালের প্লেয়িং টু উইন। আর মেরি কমের তো আগেই বলেছিলাম আনব্রেকেবল। এরপরে 39 নম্বর, নিচের কোন কর্ণাটিক সঙ্গীতজ্ঞ প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? কর্ণাটিক সঙ্গীতজ্ঞ প্রথম ভারতরত্ন পেয়েছিলেন, তিনি হচ্ছেন এম.এস. সুব্বলক্ষ্মী। ঠিক আছে। তারপরে দেখো 40 নম্বর, চাপচারকুট হলো ড্যাশ রাজ্যের একটি উৎসব? চাপচারকুট ঝুম অপারেশনের সবচেয়ে কঠিন কাজ এবং জঙ্গল পরিষ্কার শেষ হওয়ার পর মার্চ মাসে এটি উদযাপন করা হয়। চাপচারকুট যেটা হচ্ছে মিজোরাম রাজ্যের একটি উৎসব। কার আত্মজীবনী উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনাম? উইংস অফ ফায়ার এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের। তারপরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসামে রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। একটি অর্থনীতিতে চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট ব্যয়ের সমষ্টি দ্বারা জাতীয় আয় গণনা করতে নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? অর্থনীতিতে চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট ব্যয়ের সমষ্টি দ্বারা জাতীয় আয় গণনা করতে ব্যয় পদ্ধতি ব্যবহার করা হয়। 11তম মৌলিক দায়িত্ব ড্যাশ বয়সে শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রদান করে? এটা তো পারবে, একদম সহজ। 6 থেকে 14 বছর বয়সে শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রদান করে 11তম মৌলিক দায়িত্ব। এটি 86তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে 2002 সালে যুক্ত করা হয়। এটাও মনে রাখবে, 86তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে 2002 সালে যুক্ত করা হয়েছিল। তারপরে ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চল সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড করেছে? সর্বনিম্ন রেকর্ড করেছে লাক্ষাদ্বীপ অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। কেরালা সর্বোচ্চ লিঙ্গ অনুপাত, আর হচ্ছে দমনদিউ সর্বনিম্ন লিঙ্গ অনুপাত। তারপরে 46 নম্বর, অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন সালে পাস হয়? অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা পাস হয়েছিল 1878 সালে। 47 নম্বর, ড্যাশ ছিলেন কত্থক নৃত্যের একজন তারকা যাকে রবীন্দ্রনাথ ঠাকুর নৃত্যের সম্রাজ্ঞী হিসেবে বর্ণনা করেছিলেন? নৃত্যের সম্রাজ্ঞী হিসেবে বর্ণনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কত্থক নৃত্যশিল্পী? খুবই বিখ্যাত নৃত্যশিল্পী, তিনি হচ্ছেন এই যে সিতারা দেবী। ভালো করে নামটা মনে রাখো, খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে? প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল রয়েছে। তো এটা সংবিধানের অনুচ্ছেদ 153 অনুচ্ছেদ 153তে বলা রয়েছে এটা। তারপরে 49 নম্বর, স্বর্ণ জয়ন্তী সাহারি রোজগার যোজনা SJSRY ভারত সরকার ড্যাশ সালে চালু করেছিল?
কত সালে চালু করেছিল? 1997 সালে চালু করেছিল। লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পৃথিবীর সর্বোচ্চ নৌযানযোগ্য হ্রদ? পৃথিবীর সর্বোচ্চ নৌযানযোগ্য হ্রদ হচ্ছে টিটিকাকা। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তো এই মোট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসেছে, এটা মনে রাখবে, ঠিক আছে? যে কোশ্চেন যে কেউ কোশ্চেন আমি তুলে নিয়ে দেখেন দিয়ে দেয়নি, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ভালো করে এগুলো পড়াশোনা করো। পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে কালেক্ট করো, ক্লাসগুলো করো, আগে ক্লাস করবে তারপরে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? তো যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে, তো এখনও যারা লাইক করোনি, কেন লাইক করছো না কেন? লাইক করে দাও। যারা লাইক করছো না অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও।